হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর ফিজিক্স 3 নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের অধ্যায় 2 এর পর্ব নাম্বার 2। অর্থাৎ আমরা এর আগে আরেকটা পর্ব দিয়েছিলাম, সেখানে একটি গুরুত্বপূর্ণ, একটা না দুইটা, মানে একটা প্রশ্নের দুইটা রূপ হতে পারে বা দুইটা প্রশ্ন দেখতে একই মতো হলেও উত্তর তাদের আলাদা, এরকম আমরা প্রশ্ন সলভ করেছিলাম। তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তবে এই অধ্যায়টা তোমাদের জন্য, অর্থাৎ তোমরা যারা এই বছর পরীক্ষা দিবা, অর্থাৎ 25 সালে, মানে দ্বিতীয় বর্ষ 25 আর কি পরীক্ষার্থী, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ গত বছর তো 24-এ এখান থেকে প্রশ্ন হয় নাই, তার মানে এই অধ্যায় থেকে এই বছর প্রশ্ন আসার সম্ভাবনা খুবই খুবই বেশি। তাহলে তোমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করতে হবে, অধ্যায়টা ভালোভাবে কমপ্লিট করতে হবে। আর মনে রাখবা, তুমি যদি বেসিক থেকে শেখো তাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে লিখে আসতে পারবা। আর যদি না শেখো তাহলে এখানে কোশ্চেন একটু উল্টা পাল্টায় দিলে তুমি কিন্তু পারবা না। তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে বেসিক থেকে শিখতে হবে। তাহলে আমাকে অবশ্যই তোমরা চিনো, তোমাদের ইমরান ভাই আছি আমি তোমাদের সাথে। তাহলে আমি ক্লাসটা শুরু করি, ওকে? তো দেখো, এই অধ্যায়টা আমাদের হলো স্থির তড়িৎ নিয়ে। তো স্থির তড়িতে কিছু কিছু এখানে ক্ষেত্রে আলোচনা করে হয়েছে, যা আমরা ইন্টার মুখস্থ করে আসছিলাম এবং সূত্রগুলো শুধু পড়ে আসছিলাম। তো এখানে আমাদের সূত্রগুলো প্রমাণ করতে হবে, কিভাবে আসতেছে সেগুলো আমাকে দেখাইতে হবে, ওকে? তাহলে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, 99% গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে আমি দেখি প্রশ্নটা একটু পড়ি। দেখাও যে সুষম তড়িৎ ক্ষেত্রে একটি তড়িৎ দ্বিমেরু স্থাপন করলে টর্ক টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই হয়, যখন পি হলো তড়িৎ দ্বিমেরু ভ্রামক। আর আহ এখানে আমাকে কি জানতে হবে? অর্থাৎ সুষম তড়িৎ ক্ষেত্রটাকে জানতে হবে, তারপর দ্বিমেরুটা কি সেটা জানতে হবে, তারপর টর্কটা কি এটা জানতে হবে। তিন চারটা জিনিস আমি যদি এখানে জানতে পারি তাহলে সুন্দরভাবে প্রশ্নটা সমাধান করতে পারবো। তবে নিচে কয়েকটা আরো অথবা দিয়ে দেওয়া আছে, প্রশ্নের উত্তর সেম কিন্তু এই অথবাগুলোর রূপ আলাদা। কারণ কি? এই প্রশ্নটাকে এই এতগুলো ভাবে লেখা যায় বা এতগুলো ভাবে আসছিল বোর্ডে। আর এখানে আরেকটা জিনিস দেখাই দেয়, বলছে যে সঞ্চিত শক্তি বা তোমাকে নির্ণয় করে দেখাইতে হবে। তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই টাওটা আগে নির্ণয় করতে হবে বা টর্কটা নির্ণয় করতে হবে। টর্কটা নির্ণয় করার পর তুমি অবশ্যই অবশ্যই কি করতে পারবা? সঞ্চিত শক্তি নির্ণয় করতে পারবা। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক বোর্ডে আসছিল। দেখো, 22 সালে আসছিল, 20 সালে, 19 সালে, 17 সালে, 14 সালে, 13 সালে, 6 সালে, মানে এত এত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে তুমি অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে। আর আশা করা যায় তুমি এই ক্লাসটা দেখার পর কখনো প্রশ্নটা ভুলবা না, হ্যাঁ? মানে তুমি প্রশ্নটা একবারে বেসিক থেকে শিখে যাবা, ওকে? তাহলে আর আমার টার্গেট হলে তোমাকে বেসিক থেকে শিখানো, যেন তুমি ফাইনাল পরীক্ষায় খুব সুন্দরভাবে লিখে আসতে পারো। তাহলে আমি যদি এখন একটু চিত্রের মাধ্যমে তোমাদের বুঝাই, তাহলে অবশ্যই তুমি এই জিনিসটা সহজে বুঝতে পারবা। তাহলে আমি একটা সুন্দর মতো সুষম তড়িৎ ক্ষেত্র অঙ্কন করে নেই। ধরে নিলাম এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র। বুঝতে পারছো? এটা কি একটা সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করি? অবশ্যই দ্বারা প্রকাশ করবো, কারণ আমার প্রশ্নে দ্বারা প্রকাশ করা আছে। এবং এই যে সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে কি স্থাপন করছিল? একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করছিল। তাহলে আমি যদি একটা তড়িৎ দ্বিমেরু স্থাপন করি, দেখো এখানে তড়িৎ দ্বিমেরু কাকে বলে? যে একই মানের, আমি কিন্তু সংজ্ঞাগুলো বলে দিচ্ছি, যে একই মানের এবং তাদের আধান কি হবে? বিপরীত হবে, অর্থাৎ প্লাস হলে আর একটা মাইনাস হবে। তাহলে তাদের যদি আধান বিপরীত হয়, তাহলে একই মানের বিপরীত মানে বিপরীত আধান যুক্ত, তারা যদি পরস্পরের খুব সন্নিকটে তারা অবস্থান করে, তাদের তাদের মধ্যে যে মেরু তৈরি হয় বা পোল তৈরি হয়, সেটাই কি? তাদের পোল বা মেরুকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, আমার পেন কাজ করতেছে না কেন? আচ্ছা, আমি এখানে, আচ্ছা, এটা যদি আমি প্লাস কিউ ধরি, এই আধানটা, এটা যদি আমি প্লাস কিউ আধান ধরি, তাহলে এটা অবশ্যই মাইনাস কিউ আধান। আমার কথা কি বুঝতে পারছো? এটা যদি প্লাস কিউ হয়, এটাই অবশ্যই মাইনাস কিউ আধান হবে। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা আমি কত ধরবো? তাদের একটা মধ্যবর্তী দূরত্ব আছে। আচ্ছা, আমি মধ্যবর্তী দূরত্বটা আমি সুন্দর করে দেই।
আচ্ছা ধরে নিলাম এটা, তাদের মধ্যবর্তী দূরত্ব এটা, তাদের মধ্যবর্তী দূরত্বকে আমি 2L ধরে নিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। তাদের মধ্যবর্তী দূরত্ব কত? 2L। এখন বলছে এটা, এটা কি হবে? এটা একটা অক্ষ আছে না? দেখো এই বরাবর একটা অক্ষ আছে, এই বরাবর একটা অক্ষ আছে, এই বরাবর একটা অক্ষ আছে। সমতড়িৎ ক্ষেত্রে এটা এক্স অক্ষের সাথে মনে করো 0 ডিগ্রি কোণে অক্ষটা আছে। তাহলে এই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করবে? অবশ্যই সে θ ডিগ্রি কোণ করে অবস্থান করতেছে বা অবস্থান করবে। যদি তাই হয় তাহলে আমি কি জানি, সাধারণ নিয়ম অনুসারে আমি টর্ক, আমি একটু চিত্র থেকে দেখাই দিচ্ছি, টর্ক ইজ আমি কি জানি, বল গুণন তাদের মধ্যবর্তী দূরত্ব, লম্ব দূরত্বটা লাগবে। এই যে 2L দিলাম এটা না, এদের মধ্যবর্তী যে দূরত্ব, লম্ব দূরত্ব, যেমন এই বরাবর তুমি লম্ব দূরত্বটা বের করতে হবে বা লম্ব দূরত্বটা লাগবে। তাহলে এটাকে অবশ্যই আমাকে বের করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে বসালে আমি কি পাবো? টর্ক পাবো। তাহলে আমাকে বুঝতে হবে যে টর্কটা কি হবে। তাহলে অবশ্যই আমাকে একটা বল লাগবে। তাদের এই দুটো আধান তুমি যদি কোনো বিন্দুতে বা কোনো তড়িৎ ক্ষেত্রে স্থাপন করে, তাদের মধ্যে অবশ্যই আকর্ষণ বল কাজ করবে, তোমরা কুলম্বের সূত্র থেকে জানো। তাহলে সেখান থেকে তোমাকে বলটা বের করে নিয়ে আসতে হবে। তারপর তোমার মধ্যবর্তী লম্ব দূরত্বটা বের করতে হবে। করলেই তুমি কি পাবা? টর্ক পাবা। তাহলে এই জিনিসগুলো আমি এখন বের করব। তাহলে আশা করি তুমি বুঝতে পারছো। আর একটা জিনিস দেখাই, তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা যদি থিটা কোণ হয়, এটা যদি কি হয়, এটা অবশ্যই লম্ব দূরত্ব হলে অবশ্যই এটা 90 ডিগ্রি হতেই হবে। 90 ডিগ্রি হলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন হয়েছে এখানে। সমকোণী ত্রিভুজ হলে এটা লম্ব হবে, কোণের বিপরীত বাহুটা লম্ব না? তাহলে লম্বটাকে আমি কি দ্বারা প্রকাশ করব? 2L সাইন থিটা দ্বারা প্রকাশ করবো। কারণ কি, আমি সাইন থিটার সাথে সম্পর্ক লম্ব এবং ত্রিভুজের। ওকে, তাহলে এটা পাচ্ছি। তাহলে আর এটার দিক হচ্ছে এই দিক বরাবর, এটার দিক হচ্ছে কোন দিক? আচ্ছা, এটার দিক হচ্ছে কোন দিক, আমি একটু যদি চিহ্নটা অন্য কালার দিয়ে দেখে দেই, তাহলে এটার দিক হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর। কারণ কি, পজিটিভ দিক থেকে এই দিকে হবে, আর নেগেটিভ দিক থেকে এটার দিক হবে এই দিক বরাবর। আশা করি তোমরা চিত্রটা বুঝতে পারছো। অবশ্যই তোমরা চিত্রটা খাতায় আঁকায় নিবা। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো, আমি যদি একটু কালার চেঞ্জ করে লিখি, তাহলে আমি উত্তরটা লেখা শুরু করি। উত্তর বা সমাধান তোমার যা ইচ্ছা তাই দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমি এখানে যা যাগুলো দেখাইলাম, প্লাস কিউ মাইনাস কিউ আদান ধরে নিলাম, এগুলোই আমি এখন লিখবো এখানে। যে ধরি বা মনে করি, মনে করি মনে করি একটি তড়িৎ দ্বিমেরু, এটা একটা তড়িৎ দ্বিমেরু, একটি তড়িৎ একটি তড়িৎ দ্বিমেরুর দুটি আধান। কয়টা আধান নিচ্ছি এখানে আমি? দুইটা আধান। কি কি? দুটি আধান, প্লাস কিউ ও মাইনাস কিউ, প্লাস কিউ ও মাইনাস কিউ, মাইনাস কিউ পরস্পর থেকে, আমি এখানে যা যা ধরতেছো তুমি তাই তাই লিখতেছি আমি। পরস্পর থেকে কত দূরত্বে আছে? পরস্পর থেকে 2L পরিমাণ দূরত্বে আছে, 2L পরিমাণ দূরত্বে আছে বা দূরত্ব অবস্থান করতেছে, যেটা দেবা সেটাই হবে, সমস্যা নাই। এখন যদি সুষম তড়িৎ ক্ষেত্রকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ই দ্বারা। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র সুষম তড়িৎ ক্ষেত্র কি? ই ইতে ইতে এই পুরোটা লাল যে রেখাগুলো আছে, এগুলো সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র ইতে এই যে তড়িৎ দ্বিমেরুটা কত ডিগ্রি কোণে আছে? θ ডিগ্রি কোণে আছে। ইতে থিটা কোণে, কোণে কি করতেছে? আছে বা থাকবে, যেটা দিবা সেটাই হবে, থাকবে। তাহলে অতএব, তাহলে এখন আমার কুলম্বের সূত্র অনুসারে কি, প্লাস কিউ আধানের জন্য একটা বল পাবো, মাইনাস কিউ আধানের জন্য একটা বল পাবো। তাহলে অতএব প্লাস কিউ আধানের জন্য, আধানের জন্য আধানের জন্য কি দিব?
আধানের জন্য আকর্ষণ বল বা আকর্ষণ বল নেই, আকর্ষণ বল এটাকে আমি F1 দ্বারা প্রকাশ করলাম, কোনো সমস্যা আছে? তাহলে F1 ইজ ইকুয়াল টু আমি কি জানি, QE। এই জিনিসটা তোমাকে জানতে হবে, এটা কোথা থেকে আসলো? এটা কুলম্বের সূত্র থেকে আসলো। কুলম্বের সূত্রটা কি ছিল? 1/4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার বা ডি স্কোয়ার। ওখান থেকে যদি আধান দুটা সেম হয় তাহলে অবশ্যই কিউ স্কোয়ার হবে। তাহলে একটা কিউ বাইরে রাখলে আর একটা কিউ সহজে মানটা থাকে বা সেই সূত্রটাকে সেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, সেখান থেকে এটা আসে। ওকে, তাহলে -Q আধানের জন্য আকর্ষণ বল, এটাকে আমি যদি F2 দ্বারা প্রকাশ করি তাহলে অবশ্যই -QE হবে। কেন -QE হলো? অর্থাৎ একটা যদি একদিকে প্লাস ধরো তুমি, আর একটার বল আর একদিকে অবশ্যই ঋণাত্মক ধরতে হবে বা ঋণাত্মক হবে। তাহলে আমি শুধুমাত্র এখানে মান নিয়ে কাজ করবো, আমার চিহ্ন বা দিকের কোনো এখানে হিসাব নিকাশ নাই। তাহলে এখন আমি টর্ক ইজ ইকুয়াল টু কি জানি, যেহেতু দুটার মান সেম তাহলে আমি একটা নিলে কাজ হবে আমার। তাহলে টর্ক টর্ক টাও ইজ ইকুয়াল টু আমি কি জানি, বল গুণন লম্ব লম্ব দূরত্ব। তাহলে বলের মান কত আমার এখানে? বল আমাদের QE, আমি শুধুমাত্র মানটা নিয়ে কাজ করতেছি। আর লম্ব দূরত্বটা কত ভাইয়া? এই যে 2L sin θ বের করলাম না, এটা আমি এখানে লিখে দিব, 2L sin θ। সাইডে নোট দিতে পারি যে চিত্র হতে পাই, তাহলে এটা দিয়ে দিলাম। তাহলে এখন দেখো তুমি এখানে একটা যে কাজ করতে পারতেছো, QE 2L sin θ। তাহলে তোমার এখানে ইটা তুমি রেখে দিতে পারো। ইটা কোথায় তুমি রেখে দিতে পারো? আচ্ছা, ই সাইন থিটাটা তুমি রেখে দাও। কারণ কি, আমার এখানে একটা জিনিস আমি করব, দেখো। এই যে আমি পি ইজ ইকুয়াল টু কি জানি, পিতে দ্বিমেরু ভ্রামকটা কি জানি, 2L কিউ জানি আমি, এটা জানি কি না? যদি এটা 2L কিউ, আমি আগের অধ্যায় বা 1 নম্বর অধ্যায় পড়াইছিলাম যে আহ তড়িৎ দ্বিমেরু ভ্রামককে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইজ ইকুয়াল টু আধান গুণন তাদের মধ্যবর্তী দূরত্ব, সোজাসুজি মধ্যবর্তী দূরত্ব, সেটাকে আমরা তাদের ভ্রামক বলি বা তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলি। তাহলে এখানে দেখো 2L কিউ আছে না, টু 2L কিউ কে আমি কি দ্বারা প্রকাশ করব? 2L কিউ কে আমি পি দ্বারা প্রকাশ করবো, তাহলে আমি কি লিখতে পারতেছি? তাহলে P(E)sin θ লিখতে পারতেছি। এটা আমার ইন্টারে তোমরা ভেক্টর ক্লাসে পড়ছিলা, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? P×E দ্বারা প্রকাশ করা হয়। এখন তুমি যদি ভেক্টর চিহ্ন দাও তাহলে অবশ্যই টাও এর উপরে একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। তাহলে এটা ছিল তোমার কি প্রথম প্রমাণ, বা প্রথমে তোমাকে এটাই বের করতে বলছিল। দেখো, টাও ইজ ইকুয়াল টু P×E বের করতে বলছিল, আমি সেটাই বের করে দেখাইলাম। তাহলে আশা করি তুমি এই জায়গাটা বুঝতে পারছো, বা এই পর্যন্ত তোমার কত সহজে তুমি বের করতে পারলা। তাহলে অবশ্যই তোমাকে এই বেসিক তুমি যদি জানো, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ দ্বিমেরু কি, টর্ক কি, তাহলে অবশ্যই, এবং কোন সূত্র থেকে বলটা আসতেছে, এবং দ্বিমেরু ভ্রামকটা কি, এই যে কয়েকটা তোমাকে আমি শর্টকাট বা ছোট ছোট যে বেসিক গুলো একটা শিখাই দিলাম, এগুলো তুমি যদি জানো তাহলে অবশ্যই তুমি সলভ করে আসতে পারবা। তাহলে প্রথম স্টেপ শেষ, এবার দ্বিতীয় স্টেপে আসি। দ্বিতীয় স্টেপে আমাকে সঞ্চিত শক্তি নির্ণয় বা ইউ নির্ণয় করতে বলছিল। তাহলে আমি যদি দ্বিতীয় স্লাইড নেই, আচ্ছা দ্বিতীয় স্লাইড আমি কি দেখবো? সঞ্চিত শক্তি। তুমি সঞ্চিত শক্তি কখন নির্ণয় করতে পারবা দেখো দেখি। তুমি যখন এই যে দ্বিমেরুটা আছে, এই যে এই দ্বিমেরুটা আছে, এই দ্বিমেরুটা লালের মধ্যে যে দ্বিমেরুটা আছে, এই দ্বিমেরুটাকে তুমি যদি θ ডিগ্রি কোণে ঘুরাও, তুমি যদি স্থির থাকো তাহলে অবশ্যই তখন কি কাজ করবে? তখন কাজ করবে না। অবশ্যই তোমাকে ঘোরাঘুরি করতে হবে বা স্থান পরিবর্তন করতে হবে। তুমি যদি θ ডিগ্রি কোণে ঘুরাও তাহলে টর্কের বিরুদ্ধে তুমি কাজ করতেছো, টর্কের বিরুদ্ধে কাজ করলে অবশ্যই তোমার সেখানে কাজ উৎপন্ন হবে। ওকে বাচ্চা, তুমি সেখানে শক্তি অর্জন করবা। তাহলে আমি এখন লিখি যে আবার আবার দ্বিমেরুটিকে, তাহলে কি করব? দ্বিমেরুটিকে ঘুরাবো, দ্বিমেরু আবার দ্বিমেরুটিকে থিটা কোণে যদি আমি ঘুরাই, থিটা কোণে ঘুরাতে হলে, যদি আমি ঘুরাতে হলে অবশ্যই কার বিরুদ্ধে কাজ করতে হবে? টর্কের বিরুদ্ধে কাজ করতে হবে। টর্কের বিরুদ্ধে টর্কের বিরুদ্ধে কাজ করতে হয় বা কাজ করতে হবে, কাজ করতে হয়। ওকে, টর্কের বিরুদ্ধে কাজ করতে হয়। ক্ষুদ্র কোনো ক্ষুদ্র কোনো
মানে ক্ষুদ্র কোণ যদি তুমি ক্ষুদ্র কোণ আমি যদি প্রথমে ভাইয়া ক্ষুদ্র কোণ নিয়ে যদি আমি হিসাব করি, তারপর আমি যদি ইন্টিগ্রেশন করি, তাহলে অবশ্যই আমি পুরা কোণটা নিয়ে পাবো। তাহলে ক্ষুদ্র কোণকে আমি কি ধরবো? ডি থিটা ধরবো। আমরা সবাই জানি যে ক্ষুদ্র জিনিসকে ডি দ্বারা প্রকাশ করি। ক্ষুদ্র কোণ যদি ক্ষুদ্র কোণ ডি থিটা হলে, ক্ষুদ্র কোণ ডি থিটা হলে বা ক্ষুদ্র কোণে ক্ষুদ্র কোণ ডি থিটা পরিমাণ ঘুরাতে, ডি থিটা পরিমাণ ঘুরাতে কৃত কাজ কি হবে? ডিডব্লিউ ইজ ইকুয়াল, আমরা কি জানি? টাও ডি থিটা। এটা একটা সূত্র, কাজের সূত্র। টাও ডি থিটা জানি। তাহলে টাও এর পরিবর্তে থেকে আমি কি লিখতে পারবো? টাও এর পরিবর্তে থেকে আমি পিই সাইন থিটা, কারণ আমি আগে প্রমাণ করে আসলাম পিই সাইন থিটা। আমি ভেক্টর ফর্মটা লিখবো না, কারণ ভেক্টর ফর্ম লিখলে এখানে আমি অঙ্ক করতে পারবো না, শুধুমাত্র মানটা নিয়ে কাজ করতে হবে, মানটা। তাহলে পিই সাইন থিটা আর একটা কি আছে? ডি থিটা আছে। তাহলে এটা পাইলাম, এটা আমি যদি আমি 1 নাম্বার দিয়ে দিতে পারি, সমস্যা নাই। তাহলে এখন আমি কি করব? ক্ষুদ্র পরিমাণ ঘুরাইলাম, ক্ষুদ্র পরিমাণে কাজটা বা কৃত কাজটা এটা বের হলো। এখন যদি আমি পুরা কোণ ঘুরাই, অর্থাৎ আহ কত ডিগ্রি, যদি আমি 90 ডিগ্রি, আমার কি আছে দেখো দেখি। দেখো এটা 90 ডিগ্রি আকারে আছে না? অক্ষের সাথে লম্ব ডিগ্রি আকারে আছে। তাহলে আমি 90 ডিগ্রি থেকে যদি থিটা পর্যন্ত সমাকলন করি, এই 90 থেকে যদি আমি থিটা পর্যন্ত যদি সমাকলন করি, তাহলে অবশ্যই আমি পুরাটা পাবো। তাহলে এক নংকে এক নংকে 90 ডিগ্রি থেকে থিটা পর্যন্ত থিটা পর্যন্ত কি করব? সমাকলন করব বা যোগজীকরণ করব। যোগজীকরণ আমাকে জানতে হবে। সমাকলন করে পাই। সমাকলন করে কি পাই? দেখো ডব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে তুমি যখন এটাকে সমাকলন করবা, তাহলে অবশ্যই তুমি একটা বড় ডব্লিউ পাবা। আর এখানে তুমি কি পাবা? এখানে আচ্ছা, তুমি এদিকে আমি এটা দিলাম না, ডিরেক্ট ডাব্লিউ লিখে দিলাম। মানে 0 থেকে ডাব্লিউ পর্যন্ত সমাকলন করতে হয়। করলে অবশ্যই ডাব্লিউ পাবো, বড় হাতের কাজটা পাবো। তাহলে দেখো তুমি এটা কি করছে, 90 থেকে কোথায় নিয়ে গেছে? থিটা পর্যন্ত নিয়ে গেছে। ওকে। তাহলে আমার কি ছিল? পিই সাইন থিটা ডি থিটা। তাহলে এটাকে আমি এখন আমার এখানে থিটার সাপেক্ষে সমাকলন করতেছি, তার মানে কি সাইন থিটাটা আমার এখানে চলক, আর পিটা কি আমার এখানে, পিটা আমার এখানে কি ধ্রুবক, তাই না? তাহলে যেটা ধ্রুবক আমি সেটা কি করব? সেটা বাইরে বের করে দিব। তাহলে অবশ্যই অবশ্যই আমি এটা বাইরে বের করব। বাইরে বের করলে কি হবে দেখো দেখি। তাহলে পি কি থাকলো এখানে? 90 থেকে থিটা সাইন থিটা ডি থিটা পাইলাম। তাহলে এখন তুমি যদি সমাকলনটা করো, তাহলে পিই সাইন থিটাকে তুমি যদি সমাকলন করো, অবশ্যই তুমি কি পাবা? বেসিক সূত্র থেকে আমরা জানি মাইনাস কস থিটা জানি, মাইনাস কস থিটা আসবে। এখন কত লিমিটটা এখানে বসাইতে হবে? লোয়ার লিমিট কত? 90 টা থিটা। তুমি যদি এখন লিমিটটা বসাই দাও, তাহলে তাহলে তুমি পাবা মাইনাস কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস cos 90 পাবা। আর cos 90 ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি পাবো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু পাবো মাইনাস পিই cos থিটা পাবো। মাইনাস পিই cos থিটা। এটাকে তুমি লিখতে পারবা কি? এখন তুমি যদি এই ডাব্লু কে তুমি যদি ইউ দ্বারা প্রকাশ করো, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পি ডট ই। আমরা সবাই জানি যে পিই cos থিটা ইজ ইকুয়াল টু পি ডট প্রোডাক্ট হয়। আর আর সাইন থিটা থাকলে কি হতো? আমরা সাইন থিটা থাকলে ক্রস প্রোডাক্ট হতো। তাহলে এটা আমি এখন প্রমাণ করলাম। এটাকে তুমি বা দিতে পারো, বা এখানে এখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে, এটা তুমি প্রশ্ন দেওয়া ছিল। এখানে চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন, তাহলে প্রচলিত অর্থ বহন করে। তাহলে দেখো এখানে একটা ছোট্ট জিনিস ছিল, আমরা শুধুমাত্র এই যে বেসিকটা জানার কারণে আমি প্রশ্নটা সমাধান করতে পারলাম।
আমার এখানে ছোট ছোট যে বেসিক গুলা, টর্ক কাকে বলে, তড়িৎ দ্বিমেরুটা কি, তাদের ভ্রামকটা কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা কি, এগুলো ছোট ছোট কয়েকটা জিনিস গুলা শিখলে আমি ম্যাথ প্রবলেমটা সমাধান করতে পারতেছি বা প্রশ্ন সমাধান করতে পারতেছি। তাহলে সবারই আশা করি সবাই বেসিক থেকে বুঝতে পারছো এবং খুব মনোযোগ সহকারে ক্লাসটা করছো। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে আরো একটা প্রশ্ন সমাধান করব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ।